ইলিশ মাছটা শুরু হয়ে গেছে তাই না? মনে হচ্ছে বিয়ে লাগছে। কার কার বিয়ে? আমার শ্বশুর শাশুড়ির। মানে ওনাদেরকে উদ্দেশ্য করে তো আমরা এনজয় করতেছি তাই না? তো আজকে হচ্ছে মানে কালকে আমার বাবা মা আমার বিয়ের পরে এই প্রথম আর কি আমার বাবা মা আমার পরিবার থেকে কিছু মানুষ আসবে। তো যাই হোক আর ঈদের পরে তো আত্মীয় স্বজন সবাই আসছে। তো এখন রাত কয়টা বাজে সাদিক? 11:06 বাজে। আমরা সবাই এখন চা খাচ্ছি। শ্রাবণ মৌমিতা আর হচ্ছে আরিফার কথা বলো। হ্যাঁ হ্যাঁ আর ওই যে আর চার বছর পুরো খাচ্ছ না? খাও বলো বলো মাম্মি। আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে যাচ্ছে, বাট আমার মা বাবা এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়ি আসেনি। আসার আসলে সুযোগটা ওইভাবে হয়ে ওঠেনি। আর যেহেতু আমাদের বিয়েটাও ওই রকমভাবে হয়নি, যাই হোক তারপরও সবসময় একটা মানে চিন্তাই করতাম যে কবে আমার মা বাবাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে আসবো। আমার খুবই ইচ্ছা ছিল যে আমার মা বাবা অনেক আগে আসবে, বাট সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু আমার শ্বশুরবাড়িটা অনেক দূরে আমাদের বাড়ি থেকে, চাইলেই হুটহাট করে কিন্তু চলে আসা যায় না। ঢাকায় আসলে আসলে দুই পরিবারের দেখা হয়, বাট ওইভাবে আর কি গ্রামের বাড়িতে আসা হয়নি। তো অবশেষে আসবে, এইটা আমাদের জন্য অনেক অনেক বেশি পাওয়া। আল্লাহর রহমতে সবাই যে আসবে এটা শুনে আমরা অনেক বেশি খুশি। আর আমার মামারা চাচারা সবাইদেরই বলা হয়েছে, দেখি কে কে আসে ইনশাল্লাহ শেয়ার করব। তো বাড়িতে নতুন মেহমান আসতেছে আর আনন্দ শুরু হয়ে গেছে। আর সে ঘুমাই পড়ছে। এখন এখানে হচ্ছে বালিশ খেলা, মানে যেটা সেটা হচ্ছে বল খেলা হচ্ছে। যাই হোক এখন এই যে আমরা বললে বসে আছি, আমরা অনেকেই আছি। 1 2 3 4 5 6 7 আমি একজন 8 আর একজন হয়ে গেছে। না একবার একটু প্র্যাকটিস করি। তো প্রথমে হচ্ছে আমি আউট হয়েছিলাম। তো এখানে আমাদের 5 জন সিলেক্ট করছে আরিফা, 5 জন 4 জন। তো এখানে দেখেন আমি পাইছি নাচ। তুমি কি পাইছো দেখি তো? তুমি গজল পাইছো, ভালো। তুমি কি পাইছো? নাই কি পাইছো? গান গান তুই কি পাইছিস ভাই? কি করছে গজল পাইছে। আমি কি করব? আচ্ছা আরিফা কিন্তু গজল পাইছে, ও গজল বলে আপনাদের সবাইকে শোনাবে আর আমরাও আছি। আমি বলি বিচারক যারা আছে ভালো করে পারফরম্যান্সটা আমাদের অবলম্বন করতে হবে, যেহেতু আমাদের মার্ক দিতে হবে। আমি তোমাকে বলে দাও 200 টাকার খেলা। হ্যাঁ 200 টাকার খেলা। মানে আমি স্পন্সর, আমাকে দেখাও। এই যে আমি দিচ্ছি আর কি সবাইকে এনজয় করো। আমি নাচা লাগি কিন্তু সবাই আমার দিকে তাকাও। গান গাও, এদিকে তাকাও। কে তো গান গালে যে গান গালে একটু কিন্তু বলবো। ও একটুই তো 2 লাইন 3 লাইন যা পারবো বলবো। 1 2 3 হ্যাঁ এভাবে বলো। কি হাসি মারছে? সেটিং হয়ে থাকে বলো। লে আমার নাচ আর কি হবে কও তো বলো। আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা আরে ডিপ জলের একটা ডায়লগ দিয়ে দাও। আচ্ছা তুই কি করব? এটা গান এটা কোনো ডায়লগ না। এটা না। আচ্ছা এই ফাইনাল ডায়লগ জিরো পাও উচিত রে। এত কোন সাদা কি আছে? জিরো পাও বলতো কি? এই হয়ে গেল। আমি খুশি সেটাই বলতে তো। এই না তুই একটা ডিপ জলের ডায়লগ দে। আলি নিশা সওদাগর মনে করেন যে সময় আমার মনে করাচ্ছে ভাইয়া মন থেকে বারবার খানে লাশ বসে তো এখন কিন্তু মানে গতকাল রাতে এমনিতেই প্রায় আমরা কাজিনরা সবাই অনেক এনজয় করেছে রাত 2টা 2:30 পর্যন্ত। এখন আবার সকাল 8টা বাজে, 7:30টার দিকে ঘুম থেকে উঠছি। তো আমার শ্বশুর শাশুড়ি প্রথমবারের মতো প্রায় দীর্ঘ 8 বছর পরে
অর্থাৎ প্রথমবারের মতো তার কাদের মানে কি বলবো যে মেয়ের শ্বশুর বাড়িতে আসতেছে, অর্থাৎ আমাদের বাড়িতে আসতেছে। তো এতক্ষণে হয়তো তারা রওনা হয়ে গিয়েছে। এখন অলমোস্ট যেহেতু 8টা বাজে, সকাল সকালে রওনা দেওয়ার কথা। তো আমি যাচ্ছি আমার মামাতো ভাই রাকিবকে নিয়ে একটু বাজারে। তো বাজারে যাওয়ার উদ্দেশ্য যেহেতু গরু ছাগল মাংসগুলো আছে, বাট আরও কিছু মাছ তারপর আরও কিছু বাজারঘাট রয়েছে, সেগুলো করতে হবে। তো এটার জন্য আমাদেরকে মহাস্থানগড় যেতে হবে। তো আমাদের অবশ্য একটা বাইক ছিল, আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি তখন ওই সময় নতুন বাইক। তো আব্বা একবার অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখন দেখা যায় আমি এসে খুব তোড়জোড় করতেছি বাইক কেনার জন্য, বাট মার পারমিশন পাচ্ছি না। কারণ মার একই কথা, তুমি তো চলে যাবা কয়েকদিন পরে, বাইক কে চালাবে? ঠিকই তো আসলে যার কারণে আসলে বাইকটার কেনা হয়নি। তো এখন হচ্ছে আমার মামার একটা বাইক রয়েছে, এই বাইকটা নিয়ে আমরা আর কি রওনা দেব। তো আর এদিকে মিম, তারপর আমার যে সকল কাজিনরা আমরা কালকে এনজয় করেছি রাতে, কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি, সবাই মোটামুটি ঘুমাচ্ছে। আর রাকিব অবশ্য ছিল না, ও কাল কোথায় গেছে ওই ভালো জানে। তো ওকে মা সকালবেলা অনেক ডাকাডাকি করে তারপরে এই যে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, তো সাথে থাকুন। আসলে আমি রাকিবকে বললাম বাইকটা তুই চালা, আমি একটু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। মূলত ওয়েদারের অবস্থা কিন্তু এই সাইডটাতে বেশ কয়েকদিন যাবতই অনেকাংশেই খারাপ। তো হ্যাঁ, আপনাদেরকে আকাশটা কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, যে কোনো মুহূর্তে। তো সেই ফাঁক দিয়েও একটু চেষ্টা করতেছি আপনাদের সাথে ভিডিও করবার। দুঃখজনক হলেও সত্যি, আমার ক্যামেরার যে ব্যাটারিটা চেঞ্জ করার কথা মনে ছিল না, এই ব্যাটারিতে কিন্তু চার্জ নেই, খুবই দুঃখজনক। তো যাই হোক, সাথে থাকুন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে আর কি শেয়ার করা যায়। এটা কত? ও মাই গড, চিন্তা করেন যে আমি সবসময় শুনছি মস্তান করে সব কিছুর দাম কম, এই শশাটার দাম নাকি 70 টাকা কেজি। তো খুবই ভালো কথা। বেগুন তো আসলে বড় বেগুন এখানে নাই, ওই যে ওই পাশে বেগুন দেখতে পাচ্ছি। আসলে আমাদের এই সাইডটাতে দেখা যায় যে এখানকার চাষাবাদ বেশি হয়। তো বগুড়া, ঢাকায় যেরকম বেগুন টেগুন বা অন্যান্য সবজিগুলো অনেক বড় থাকে, এখানে আসলে এরকম মানে সাইজ মতো নয়। তো ক্যামেরার অবস্থা খারাপ, বন্ধ হয়ে যাবে, বাট হচ্ছে না। যে বন্ধ হওয়ার অপেক্ষায় আছি কখন বন্ধ হবে। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখি মুরগিটা নিয়ে তারপর কি কি কেনাকাটা করা যায়। কিন্তু আমরা আসলে বগুড়ায়, কারণ হচ্ছে মহাস্থানগড় ওখানে সবচেয়ে বড় বাজার, ওই বাজারে পাইনি। তো ফাইনালি আসলাম বগুড়ায়, যে দেখি এখানে আসলে পাওয়া যায় কিনা। বাসায় ফোন দিলাম, তো মিম খুবই মন খারাপ, আসলে মাংস ছাড়া তো তাহলে আর কিছুই থাকতেছে না, এটা তার বক্তব্য। তো এখন বগুড়ায় আসছি, বগুড়া রাজা বাজার মাছের জন্য বিখ্যাত। তো বাজারের মধ্যে ঢুকতেছি, আমাদের বাইকটা অবশ্য মহাস্থানগড়ে ওখানে গ্যারেজ করে দেন আমরা এদিকে আসলাম আর কি। তো এখন জানি না এখানে এত আসলাম, এখন পাবো কি না, না পাইলে হয়তো হতাশ হয়ে আবার ফিরে যেতে হবে। আর এদিকে ক্যামেরাতে খুব একটা চার্জ নেই। আর সকালবেলা মানে রাত্রে যেহেতু অনেক লম্বা সময় আগে ঘুমাইছি, তো দেখা যায় ঘুমটাও ঠিকঠাক মতো হয়নি, সিএনজির মধ্যে খুব ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আমরা বাজারে আসছি, বাজারে ইন করতেছি অলরেডি। তো থাকুন সাথে, দেখা যাক আছে কিনা এখানে। এক পিস চিংড়ি, মানে একটা গলদা চিংড়ির দাম 175 টাকা। এটা মানে এই প্রথম এরকম হয়েছে ঢাকাতে। আসলে আমরা নর্মালি তাও বগুড়াতে যেতে হয়েছে। বিষয়টা হচ্ছে যে চিংড়িগুলো সাইজে বড়, এটা ঠিক আছে, বাট এত বেশি দাম হবে এটা কিন্তু কল্পনারও বাইরে। আপনার ঢাকাতে আমরা নর্মালি 700, 800, 900 বা 1000 এর মধ্যে চিংড়ি পেয়ে যাই, বড় বড় গলদা চিংড়ি। আর সেটা এখানে কিনলাম 1600 টাকা কেজি। তো মানে একেবারে ডাবল। এবং একটা দোকানে আছে বলছে নিলে না নিলে কিছু করার নেই, তো বুঝতে পারছেন। আর ইলিশ মাছ এখানে মোটামুটি 1800, 2000, 2200 এরকম কেজি। তো ইলিশ মাছের দামটাও কিন্তু আসলে অনেক বেশি আমি বলবো। তারপরে এগুলো হচ্ছে চাঁদপুরের ইলিশ না, এগুলো বরিশাল থেকে আসছে। তো আসলে আমাদের এই সাইডটাতে ওইরকম যেহেতু ঢাকার থেকে অনেক দূরে এবং ইলিশগুলো ওদিক থেকে এদিকে আসে, তো সেই জায়গা থেকে দেখা যায় যে আপনি ওইভাবে আসলে পাওয়ার সুযোগও নেই। তো যাক, আমরা এখন মুরগি এবং কিছু কাঁচা বাজার আছে সেগুলো কিনে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন মিম কিন্তু চিংড়ি মাছ, তো একটু আগে বাজার থেকে আমি নিয়ে আসছি চিংড়িগুলা। এখানে প্রায় 2 কেজি চিংড়ি। আর চিংড়ির আসলে মানে কি বলবো, প্রচুর দাম। আমি তো বলে দিলাম এক একটা চিংড়ি প্রায়
180 তো চিংড়ি মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তো আমি ভাবলাম যে চিংড়ি মাছগুলো আমিই কাটবো। আর আমাদের বাসায় যে খালার হেল্প করে, তো খালাকে বললাম যে আপনি হচ্ছে ইলিশ মাছটা কাটেন। তো এই যে চিংড়ি মাছগুলো কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তো এখন হচ্ছে এখানে আমি এই চিংড়ি মাছগুলো কেটে অলরেডি আমার বাসা থেকে কিন্তু সবাই রওনা দিয়ে দিয়েছে। আর আসতে যেয়ে যে কত ঝামেলায় পড়তেছে, আসার সময় ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন সে গাড়ি নিয়ে ওরা বসে আছে রাস্তায়। তো আমরা এখন রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। সকালবেলাই ওরা সবাই ভোরে রওনা দিয়েছে, আর যেহেতু অনেক দূর আসতে অনেক সময় লাগবে। আর ইলিশ মাছটা কিন্তু অনেক বড়, আমার মানে এক হাত সমান। তো যাই হোক, এখন এই মাছটা আমরা সব কিছু কেটে রান্নাবান্না করব, আর জানি না কখন পৌঁছাবে। বুকের ভিতর তো অল টাইম ধুকধুক করে যাচ্ছে, মনে হচ্ছে যে দুনিয়ার সব টেনশন যেন আজকে আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ। তো যাই হোক, আমি তো এখানে মাছ পরিষ্কার করতে গিয়ে হাতটাই কেটে ফেলেছি। এখানে যে চিংড়ি মাছের বড় যে কাটা ছিল, ওইটা আমার হাতে লেগে কেটে গেছে। আর শ্রাবণেরও কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছে, কারণ তাদের বাড়িতে তার শ্বশুরবাড়ির লোকজন আসবে, একটু তো টেনশন হওয়ারই কথা। আমরা দুজনই আল্লাহর কাছে খুব করে চেয়েছি যে দুটো পরিবারের যেন খুব সুন্দর একটা মিলন হয়, সবাই সবার সাথে যেন খুব ভালো একটা সম্পর্ক থাকে। যেহেতু দূরত্বটা অনেক বেশি, চাইলেই সব সময় হুটহাট করে চলে আসা যায় না। আর আসলে যাওয়া আসা যত বেশি থাকে, সম্পর্ক কিন্তু আরও বেশি মজবুত হয়। যেহেতু আমাদের যাওয়া আসাটা খুব কম, তো আমার মা বাবার সাথে বা আমার আত্মীয় স্বজনের সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কটা আসলে ওরকমভাবে গড়ে ওঠেনি। তো এখন যেহেতু আসা যাওয়া হবে, ইনশাআল্লাহ সম্পর্ক অনেক বেশি ভালো হবে। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে আমি এক এক করে সব মাছ ধুয়ে নিচ্ছি। আমি ভাবতেছি কোনটা রেখে কী রান্না করব। আর এই মাছ কাটানো একদমই আমার পছন্দ হয়নি, খুবই মন খারাপ হচ্ছিল। তো খালাকে যেভাবে কাটতে বলছে উনিভাবে কাটতে পারিনি। তো এগুলো আমি দেখাচ্ছিলাম যে এগুলো পিস খুবই খারাপ করে কাটছে। যাই হোক, আমার এখন কিছু করার নাই। শ্রাবণকে বলতেছিলাম যে মা কাটলেই ভালো হতো। এইখানে হচ্ছে মুরগিটা আবার ধুয়ে নেওয়া হয়েছে, মুরগিটা ধুয়ে নিলাম। এটা হচ্ছে রোস্ট করব, তো রোস্টের জন্য সব মশলা টশলা প্রিপারেশন নিব। এইখানে না টক দই খুঁজে পেতে শ্রাবণের অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও শ্বশুরবাড়ির আত্মীয় আসবে, টক দই তো খুঁজে বের করতেই হবে। তো টক দই এখানে ওরকম না, দইয়ের মতোই একটা মালসার মতো টাইপের জিনিসে দিছে। যাই হোক, এইখানে হচ্ছে আমি ইলিশ মাছটা বসাই দিছি। এই সাইডে বেগুনগুলা ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল মাত্র জমি থেকে তুলে আনছে। বগুড়া সব সবজি টবজি খুবই টাটকা টাটকা থাকে। তো এখানে অলরেডি আমি কিছু বেগুন ভাজি তুলে নিয়েছি। আর আমরা সবাই না সবার মতো কাজ করে যাচ্ছি, সবাই সবার মতো খুব বেশি ব্যস্ত। নতুন মেহমান বলে কথা, সবার তো ব্যস্ত থাকতেই হবে। মা তো মানে 1 মিনিটের জন্য মনে হয় আজকে দাঁড়ায় নিয়ে, সকালবেলা খাবারও খাইনি। আর আরিফা আমরা সবাই খাবার অবশ্য খেয়েছি, বাট কাজ করেই যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিব সেই সুযোগটা নেই। তো এখানে হচ্ছে আমি রোস্টের জন্য হালকা করে মাংসগুলা ভেজে নিচ্ছি। আর জায়গা হচ্ছিল না, পরে আবার তুলে রাখলাম। তো আমি আজকে রান্নার দায়িত্ব নিছি, যেহেতু আজকে প্রথম দিন আসতেছে, ভাবলাম যে আমি টুকিটাকি রান্নাটা করে নিই। ইনশাআল্লাহ পরের রান্নাগুলা আমাদের বগুড়ার যে খাবারগুলো আছে ওইগুলো রান্না করে সবাই খাওয়াবে। তো দিনগুলো খুব সুন্দর কাটবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথেও সেই দিনগুলো ছোট ছোট একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার। আর এগুলো আসলে আমার জন্য একটা স্মৃতি, এই স্মৃতিগুলো সারা জীবন আমি দেখতে পারবো। তো যাই হোক, এই যে আমার রোস্টটা কিন্তু রেডি। তো এইখানে কড়াইটা ছোট ছিল, আমার একটু নাড়াচাড়া করতে সমস্যা হয়েছে। তো যাই হোক, কষ্ট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে রোস্টের একদম লাস্টে হচ্ছে একটু মশলার গুঁড়া ছিল, সেটা আর কি আমি অ্যাড করে দিলাম। দেখতে তো মজা হয়েছে, জানি না আমার বাবা মা আমার আত্মীয় স্বজনরা খেয়ে কী বলবে। তো আমার বাবা মায়ের সাথে কিন্তু আরও কিছু আমাদের পরিবারের লোকজনরাও আসবে। যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে আসতেছেন, তার জন্য আমার চাচা ফুপু মামা খালা সবাইদেরই বলা হয়েছিল যারা যারা সুযোগ হয়েছে তারা আসবেন ইনশাআল্লাহ। নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।